সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি যারা দেখছেন আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কয়েকটি কারণে। আজ সকাল শুক্রবার ইস্টার্ন টাইমে 9টায় পিসি রিপোর্ট বেরিয়েছে, সেটির ছোট করে আলোচনা করব, কিন্তু এটির প্রভাব এছাড়াও ইন্টারেস্ট রেট কাটার যে ব্যাপারটিতে আসছে, কমানোর ব্যাপারটিতে আসছে, সেটির প্রভাবটা কোথায় পড়বে, কোন কোন জায়গায় সেটি তুলে ধরবো। ইমিগ্রেশনের ব্যাপারে একটি আলোচনা থাকবে। এছাড়াও যেটি থাকবে সেটি হচ্ছে ইউএস সিটিজেনশিপের ব্যাপারে যে ব্যাপারটি থাকবে, এর সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি দুঃখিত একটু চিন্তা করতে হয়েছিল, সেটি হচ্ছে মেডিকেয়ার ওয়ার্ক রিকোয়ারমেন্ট চেঞ্জ, বা ইন জেনারেলি মেডিকেয়ারের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, মেডিকেইড, এবং সেটি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। কোর ইনফ্লেশন বেড়েছে। আপনারা জানেন কোর ইনফ্লেশন হচ্ছে পার্সোনাল কনসাম্পশন এক্সপেন্ডিচার, পিসিই, প্রাইস ইন্ডেক্স নামে যেটি পরিচিত। এটি বলছে কোর ইনফ্লেশন, যেটির মধ্যে থেকে তারা খাদ্য এবং জ্বালানি, ফুড অ্যান্ড এনার্জি বাদ দেন, which excludes foods and energy cost. এটি এসেছে 2.9% সিজনালি অ্যাডজাস্টেড অ্যানুয়াল রেট, অর্থাৎ গত বছরের সাথে যদি এই বছর তুলনা করেন সেটির কথা তারা বলছেন। ওকে, ফাইন। কিন্তু এখানে শেষ হয়ে গেলে খুব ভালো হতো। আমি একটু ছোট্ট করে বলবো, কারণ এটি নিয়ে অনেক আলোচনা চলছে। এটির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের লিসা কুককে, ওয়ান অফ দ্য ফেডারেল রিজার্ভ গভর্নর, ফায়ার করে দেওয়ার প্রচেষ্টা, তার সাথে ইন্টারেস্ট রেটের উপর নামার ব্যাপারটি এবং অর্থনীতির ব্যাপারটি বারবার চলে আসছে। মানে বেশ অনেকগুলি ব্যাপার এখানে জড়িত। সো আমি চেষ্টা করব কিছুটা কনটেক্সটের মধ্যে এটি রাখার এবং বলার। সো অ্যাকর্ডিং টু কমার্স ডিপার্টমেন্ট রিপোর্ট, যেটি আমি আপনাদেরকে দিলাম, তারা বলছেন যে এটি বেড়েছে 0.1% গত মাসের তুলনায়। যেটি এসেছে সেটি হলো জুন মাসের তুলনায়। এটি গত ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হাইয়েস্ট তারা বলছেন, কিন্তু জাম্পটি যথাসামান্য। এবং এটি ডাও জোন্স কনসেনসাস যারা ফোরকাস্ট করে থাকেন, ভবিষ্যৎবাণী করে থাকেন, কথা বলে থাকেন কি আশা করছেন অর্থনৈতিক প্রেক্ষাপটে, তাদের সাথে একসাথে সামঞ্জস্যপূর্ণ। সো অনলি মান্থলি বেসিস, মাসের হিসাবে কোর পিসি ইন্ডেক্স বেড়েছে 0.3%। অলসো এক্সপেকটেশন যেটি ছিল তার সাথে ইনলাইন, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ। দ্য অল টাইম ইন্ডেক্স গত বছরের তুলনায় যদি রেট করেন, সেটি ছিল গত বছর 2.6%। মান্থলি গেইন সেখানে হয়েছে 0.2%। অলসো যে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, যে আশাটা করা হয়েছিল যে এরকমই থাকবে, সেরকমই হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা কেন বললাম, তার কারণটি হচ্ছে এরকম। প্রেসিডেন্ট ট্রাম্প এবছর এপ্রিল মাসে বেস লাইন ট্যারিফ, অর্থাৎ সকল দেশের উপর একটি ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন, কোনো কথা নেই, 10% অন অল ইম্পোর্টস। এবং তারপর থেকে এটি বিভিন্ন লেভেলে তারা যেটিকে বলেছেন সো কল রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ পাল্টাপাল্টি ট্যারিফ উঠানামা করেছে। মাল্টিপল ট্রেডিং পার্টনার্স, অর্থাৎ বিভিন্ন দেশ আছে, বিভিন্ন মিত্র দেশ আছে, ইট ডাজেন্ট ম্যাটার ইন দিস কেস। তারা বিভিন্ন মিত্র দেশের উপর বিভিন্ন ট্রেডিং পার্টনার্স, বড় বড় ট্রেডিং পার্টনার্স সাচ অ্যাজ ক্যানাডা, ইইউ, মেক্সিকোর উপর বসিয়ে দিয়েছিলেন ডিউটিস। এখন ইন্ডিভিজুয়াল যে গুডস, অর্থাৎ আপনি আমি যেটি বাইরে থেকে অনেক সময় অর্ডার করে আনি, সেটির উপরে বসে গেছে। এই সপ্তাহ থেকে শুরু হবে, শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে আগে আপনি $800 পর্যন্ত যে কোনো জিনিস আনতে পারতেন বাই মেল, এখন সেটি বন্ধ। আমার যতদূর ধারণা $80 অথবা $100 আপ টু ট্যাক্স ফ্রি, বাকি সব কিছুর উপর ট্যাক্স দিতে হবে। সো এই ইনফ্লেশন যে একটু বাড়লো, তার সাথে সাথে আরেকটি জিনিস লক্ষণীয় আমার কাছে যেটি মনে হয়েছে সেটি তুলে ধরি, সেটি হচ্ছে কনজিউমার স্পেন্ডিং, অর্থাৎ আপনি ভোক্তা যারা আছি, আমরা যে খরচটি করি, আমরা কিন্তু খরচ কমাইনি, আমরা খরচ বাড়িয়েছি আরও। সেটি রিপোর্ট বলছে 0.5% গত মাসে বেড়েছে, অর্থাৎ আমরা খরচ করেছি, খরচ বাড়িনি, খরচ করেছি, আমরা খরচ বাড়িয়েছি নিজেদের। এটিও ফোরকাস্টের সাথে ইনলাইন, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ, উইচ ইন্ডিকেট বলছে যে এটি হচ্ছে যদিও দ্রব্যমূল্য বা ইনফ্লেশন বাড়ছে বা বেড়েছে, আপনার আমার ক্রয় ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। In other words, it's an indicative of strength despite the higher prices. Okay? Personal income accelerated. তার অর্থ হচ্ছে, তার রিপোর্ট আরও বলছে যে সাধারণ মানুষের, ইন জেনারেলি, সবার নয়, সাধারণ মানুষের, জনসাধারণের আয় বেড়েছে।
কতখানি বেড়েছে? 0.4% এই রিপোর্ট অনুসারে। এইটিও যারা কথা বলে থাকেন, আশাবাদ ব্যক্ত করে থাকেন যে এরকম এরকম হবে নাম্বারগুলো, তাদের আশাবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওকে, এই কথাগুলো আমরা এখন জেনে গেলাম। তাহলে এখন জানতে হবে আমাদের যে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হচ্ছে রেট কাটের ব্যাপারটি। রেট কাটটি যদি আমরা চিন্তা করতে যাই তাহলে অনেকগুলি ব্যাপার একসাথে চলে আসবে। সো রেট কাট ইনফ্লেশনকে বাড়াবে, এই ব্যাপারে কোনো সময়, অর্থাৎ ইন্টারেস্ট রেট যখন কমবে ইনফ্লেশন বাড়বে, সোজা কথা। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এখন সেটি যদি হয়ে থাকে তার প্রভাব পড়বে স্টক মার্কেটে, গোল্ড মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে। এই সেকশন, প্রোগ্রামের এই সেকশনে আমরা যাব, উইল গো ওভার কনসিকুয়েন্সেস। ইন্টারেস্ট রেট কমবে, তার কনসিকুয়েন্সটা কি অফ দ্য ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেটটা কাটবেন, কমাবেন। সো আমরা যেটা কভার করব এই সেকশনে সেটি হচ্ছে এর প্রভাব, দ্য ইম্প্যাক্ট অন। কিন্তু আপনার মনে রাখবেন এটির মধ্যে যে কয়েকটি জিনিস আমি বলছি এটির মধ্যে এটি সীমাবদ্ধ নয়, অর্থাৎ ইট ইজ দ্য ইম্প্যাক্ট অন বাট নট লিমিটেড টু স্টক মার্কেট, গোল্ড মার্কেট, সিলভার, বিটকয়েন অ্যান্ড দ্য বন্ড মার্কেট। অবশ্যই এর সাথে জড়িত থাকবে কনজিউমার ইন্টারেস্ট রেট, অর্থাৎ ফিক্সড মর্গেজ ইন্টারেস্ট রেট ধরে নিতে পারেন, ক্রেডিট কার্ড ইন্টারেস্ট রেট ধরে নিতে পারেন, অ্যান্ড ডেফিনেটলি ইনফ্লেশন। সো দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং যেটা হতে যাচ্ছে সেটা হবে সেপ্টেম্বরের 17 তারিখে। রাইট নাও এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেও আমি যেটি চেক করছিলাম কিছুক্ষণ আগে, এই যেটি দেখছেন সেটি ঘন্টা 2-1 আগের নেওয়া। এই অনুষ্ঠান শুরু হওয়ার 5 মিনিট আগে আমি যখন চেক করেছি তখন এই বাই দ্য ওয়ে দিস ইজ ফ্রম CME Fed Watch Tool, তখন এখানে দেখাচ্ছে 87.1%, 87.1% সম্ভাবনা আছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন 0.25% তাদের আগামী মিটিংয়ে, এবং 12.9% সম্ভাবনা আছে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না। বাই দ্য ওয়ে 87.1 এখন বেড়ে দাঁড়িয়েছে 87.5, খুব একটা বেশি কম নয়, অল্প একটু। সো এটি হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাব্যতা অথবা সম্ভাবনা ইন্টারেস্ট রেট কমে আসার, এটা ফ্ল্যাকচুয়েট করছে গত এক মাসে 59% থেকে 100%-এর উপর ওঠানামা করছে। নাও যদি তারা ইন্টারেস্ট রেট না কমায়, যদি ইন্টারেস্ট রেট তারা সেপ্টেম্বর না কমিয়ে আনেন, তাহলে আপনাকে জানতে হবে যে তারা নেক্সট মিটিং যেটি করতে যাচ্ছেন সেটি হচ্ছে অক্টোবরে। সো রিগার্ডলেস যে ইনফরমেশন দিলাম এই পর্যন্ত, ইনফরমেশন ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট। যে ইনফরমেশন এখন পর্যন্ত তুলে ধরলাম, ইট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট টু নো ফর আস, আমাদের সবার জন্য, রিগার্ডলেস হোয়াট হ্যাপেন্স ইন সেপ্টেম্বরে কমুক বা নাই কমুক, যে ইনফরমেশনগুলো আমরা এখন ডিসকাস করবো এটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, বিকজ তারা ইন্টারেস্ট রেট কমাতে শুরু করবেন, তারা মিন ফেডারেল রিজার্ভ, সুনার অর লেটার, অ্যান্ড ইট ইজ, আমার ওপিনিয়ন হচ্ছে মোস্ট লাইকলি গোয়িং টু বি সুনার। নাও আরেকটি জিনিস আমরা এখন অন স্ক্রিনে দেখবো, এটা হচ্ছে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কাট যখন করে থাকেন, ইন্টারেস্ট রেট যখন কমান, তখন স্টক মার্কেট, ওকে, যখন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমান এবং স্টক মার্কেট 2%-এর মধ্যে থাকে, 2% হাই থাকে, অল টাইম হাই থাকে, উইচ ইজ এই মুহূর্তে এখনকার সময়, কারণ আমরা কিছুক্ষণ পরে গত 5 বছরের একটি চার্ট দেখে নিব, তাহলে কি হয় অতীত বলছে, অর্থাৎ হিস্ট্রি বলছে, অন অ্যাভারেজ যেটা আপনারা দেখছেন হাইলাইট করা আছে লাল রং দিয়ে, 1 মাস পর, ইন্টারেস্ট রেট কমানোর 1 মাস পর দ্য স্টক মার্কেট ডাজ নট ডু মাচ, খুব একটা বেশি তারতম্য হয় না 1 মাস পর। সেপ্টেম্বরে যদি কাটেন বা কমান, অক্টোবরে গিয়ে সেরকম বড় কোনো জিনিস আমরা পরিবর্তন দেখব না। সো অন অ্যাভারেজ যেটি আপনারা এখন অন স্ক্রিনে দেখছেন, ইট অ্যাকচুয়ালি গোজ ডাউন, 0.2% কমে আসে। সো ইটস প্রিটি ফ্ল্যাট, 0.2% ইজ নাথিং, বলতে পারেন ফ্ল্যাট। কিন্তু আপনারা এখন যেটি দেখছেন ওভার নেক্সট 3 মান্থস ইন্টারেস্ট রেট কমানোর 3 মাস পর যেটি হয়ে থাকে, অন অ্যাভারেজ স্টক মার্কেট বেড়ে যায়, উপরের দিকে যায় 2.1%। ওকে, নাও ওভার দ্য 6 মান্থস, 6 মাস পরে যেটি যায় সেটি হয় কি, অন অ্যাভারেজ স্টক মার্কেট আরও উপরে যায় 3.8%। ওকে, ওভার দ্য নেক্সট 12 মান্থস যেটি এখন দেখছেন আপনারা অন স্ক্রিনে, স্টক মার্কেট বেড়ে যায় 13.9%। আপনারা যারা স্টক মার্কেট করেন বা স্টক মার্কেটে আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটি। আই ডোন্ট ডু গোল্ড, আমি গোল্ড করি না, সিলভার করি না, কিন্তু আমি
কিছু রিসার্চ তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা অনেকে মনে করছেন আমি তো স্টক মার্কেট নিয়ে এটার সাথে আমার সম্পর্ক কি, আসছি সে প্রসঙ্গেও আসছি। বাট একটা জিনিস পয়েন্ট আউট করা দরকার, আপনারা যদি দেখেন হোয়াট হ্যাপেন্স এভরি সিঙ্গল টাইম, আপনার যে 12 মাস পর যদি আমরা দেখি, 12 মাস পর ইন্টারেস্ট রেট কমানোর 12 মাস পর দ্য মার্কেট অলওয়েজ গোজ আপ। এটি হিস্টোরিক্যাল ফ্যাক্ট, মার্কেট অলওয়েজ গোজ আপ, দ্য স্টক মার্কেট। কেন আমি কথাটি বলছি? আপনি যদি সেই লোক হয়ে থাকেন যে সাইড লাইনে বসে আছেন, আপনারা আশা করছেন যে যে হারে অর্থনীতি যে যেমন গতি, বিভিন্ন নিউজ পেপার আউটলেটে শুনছেন, এক পক্ষ বলছেন খুব ভালো, এক পক্ষ বলছেন খুব খারাপ, এবং অনেকে বলছেন যে স্টক মার্কেট ক্র্যাশ করতে পারে। সো আপনি মনে করছেন যদি স্টক মার্কেট ক্র্যাশ করে ইটস গোনা গেট বেটার, আপনি একটা বেটার প্রাইস পাবেন, অ্যান্ড আপনি আরেকটু দীর্ঘ সময় ধরে যদি অপেক্ষা করেন তাহলে আপনার পক্ষে ভালো প্রাইসিং পাওয়া সম্ভব। And the more the odds, এটি যদি আপনি করে থাকেন, the longer you wait, the more the odds are stacked against you. আপনি আসলে সময় আপনার বিরুদ্ধে চলে যাবে, the time is against you. So আপনি যদি if you want to take a risk of waiting, আপনি যদি বলেন যে না আমি রিস্ক নিব না, আমি ওয়েট করে থাকবো, আমাদের ভাষায় আমরা বলবো if you want to take risk of waiting, আপনি যদি সেই রিস্কটি নিতে চান যে আমি বসে থাকবো, এখন অপেক্ষা করবো স্টক মার্কেট যখন নিচে নামবে তখন আই উইল বাই দ্য ডিপ, যেটি অনস্ক্রিন এখন দেখছেন, দেন ইয়োর বেস্ট odds, আপনার সবচেয়ে ভালো সম্ভাবনা হচ্ছে প্লেয়িং ইট লাইক দ্যাট ইট উড বি শর্টলি আফটার দ্য রেট কাট, মানে রেট কাট কমার সাথে সাথে আপনার তখন খেলা উচিত, যদি আপনি সেই দলের লোকে থাকেন যে আপনি অপেক্ষা করবেন দেখবেন আর কি হচ্ছে। বিকজ ইফ ইউ কম্পেয়ার, আপনি যদি দেখেন 1 month আফটার দ্য রেট কাট, যেটা আপনারা দেখছেন 1 মাস পর ইন্টারেস্ট রেট কমার 1 মাস পর স্টক মার্কেট গোজ হায়ার। কতখানি হাই? 40%, 45% টাইমস, 45% সময়ে স্টক মার্কেট ঠিক উপরে চলে যায় 1 মাস পরই। কিন্তু আফটার 3 months স্টক মার্কেট গোজ হায়ার 75% টাইম, 75% সময়ে এটি উপরে যায় 3 মাস পর। প্রথম মাসে 45% সম্ভাবনা উপরে যাবে, 3 মাস পর 75% সম্ভাবনা যে এটি উপরে যাবেই যাবে। ইতিহাস তাই বলছে, হিস্ট্রি তাই বলছে, গ্রাফস তাই বলছে। অ্যান্ড এগেন আফটার 1 year, 1 বছর পর স্টক মার্কেট একেবারে উপরে যাবে, এই ব্যাপারে 100% আপনি ধরে নিতে পারেন। it has gone higher 100% of the time. 100% যখনই স্টক মার্কেট যখনই ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়েছেন, স্টক মার্কেট 1 বছর পর উপরে গেছেই গেছে, যেতে বাধ্য হয়েছে। ইতিহাস তাই বলছে, পরিসংখ্যান তাই বলছে। সো after 1 year the stock market has gone higher 100% of the time. Okay, but অনেকেই বলবেন you know what, মেবি এবার সেরকম নাও হতে পারে, মেবি ইট উইল বি ডিফারেন্ট দিস টাইম, মেবি স্টক মার্কেট হয়তো 12 মাস পর পতন ঘটতে পারে, মেবি ইট উইল গো ডাউন আফটার 12 months ইন্টারেস্ট রেট কমানোর পর। বাট আমার রিসার্চ এবং আমার অনুসন্ধান, আমাদের অ্যানালিটিক্স বলছে উই হাইলি ডাউট দ্যাট দিস ইজ গোয়িং টু বি আ ডিফারেন্ট টাইম। তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ ডলার প্রিন্ট করা শুরু করেছেন ইতিমধ্যেই লাইক ক্রেজি। সো অর্থের তারল্য মার্কেটে বাড়তে যাচ্ছে লাইক নেভার বিফোর। ওকে, ডিসক্লেমার, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার. I also learned stocks, and I learned from one of the best mentors that there is out there, and I do stocks. So, but not a financial advisor. Don't take my word for 100%. আমি যেটি তুলে ধরছি আপনার কাছে এটি পরিসংখ্যান এবং তার কারণ আছে কেন তুলে ধরছি সেটিও আমি তুলে ধরবো। স্পেশালি আপনি যদি স্টক মার্কেটে যে করে থাকেন অল্প বিস্তর মধ্যপন্থী যারা আছেন, অথবা স্টক দিয়ে আপনি সব কিছু করেন, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। নাও লেট মি শো ইউ দিস গ্রাফ। পরবর্তী যেটি আছে, যখনই আপনারা শুনেন যে একটা হিন্ট, একটা শব্দ উঠেছে যে ইন্টারেস্ট রেট কমতে পারে, আপনারা জানেন জ্যাকসন হোল, ওয়াইওমিং, কি কয়েকদিন আগেই গত সপ্তাহে জেরোম পাওয়েল, যিনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, বলেছেন, হিন্ট দিয়েছেন যে ইন্টারেস্ট রেট কমতে পারে সেপ্টেম্বরে। হিন্ট দিয়েছেন, এতদিন কিছুই বলছিলেন না। তাহলে একটু ভাবুন তো, তার এই হিন্টেই কেন
গোল্ড প্রাইস একেবারে আকাশে উঠে যাচ্ছে, ওয়াই গোল্ড প্রাইস ইজ গোয়িং আপ, শুধুমাত্র হিন্ট পেয়েছেন, নেয়ার রেকর্ড হাই। সিলভার প্রাইস শাট আপ, উপরে চলে গেছে, অলসো সম্প্রতিকালের হাই প্রাইসে, about $39 a troy ounce. নাও একই সাথে কেন বিটকয়েন বা অল্ট কয়েন র্যালি করে বেড়ে গেল? উইথ অ্যান ইনক্রিজ এক্সপেকটেশন, আশাবাদ যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে। তার কারণ ইন্টারেস্ট রেট হচ্ছে ইনফ্লেশনারি, ইন্টারেস্ট রেট কারণে মুদ্রাস্ফীতি বাড়ে, কিন্তু তার ফলশ্রুতিতে প্রাইস ইনফ্লেট, অর্থাৎ দ্রব্যমূল্য, স্পেশালি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, সেটি স্টক হতে পারে, সেটি রিয়েল এস্টেট হতে পারে, সেটি গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, বিটকয়েন হতে পারে, এটসেট্রা এটসেট্রা, এইগুলিকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এই সব কয়টির মূল্য বেড়ে যাবে, ইনক্লুডিং রিয়েল এস্টেট। এটি আপনাদেরকে প্রথমে জেনে নেওয়া, আমাদেরকে বুঝতে হবে যে ইন্টারেস্ট রেট এবার কমার পরে, নো নট দিস ওয়ান, একটু পর। ওকে, আমরা এটি সরিয়ে ফেলি এখন। ওকে, এটি লাগবে না এখন, থ্যাংক ইউ। নাও বাই দ্য ওয়ে, মানি সাপ্লাই অর্থাৎ অর্থের যে যোগান, এটি কিন্তু বাড়ছে মার্কেটে, দ্য স্টক মার্কেট, অর্থাৎ অর্থের তারল্য বাড়ছে। সো দের ইজ নো সারপ্রাইজ দেয়ার, এই ব্যাপারে কোনো সারপ্রাইজের দরকার নাই। আরেকটি জিনিস হচ্ছে, এবং আমি ইচ্ছাকৃতভাবে এটি আপনাদের কাছে তুলে ধরতে চাই, আই ওয়ান্ট টু পয়েন্ট দিস আউট টু ইউ, দ্যাট ইন্টারেস্ট রেট কমা, দ্য কাটিং অফ ইন্টারেস্ট রেট, একটি মনে রাখবেন, যেটি কিছুক্ষণ আগে আমরা অনস্ক্রিনে দেখছিলাম, পুনরায় যদি দেখতে পারি, ইউএস ডলারকে দুর্বল করে তোলে। সো that cutting of interest rate also weakens countries' currency. যে দেশই করুক, যখন ইন্টারেস্ট রেট কমে সে দেশের মুদ্রা অবমূল্যায়ন ঘটে। আমাদের ক্ষেত্রেও ইন্টারেস্ট রেট কমলে ইউএস ডলার দুর্বল হবে। And when the odds of interest rate cut increase on Friday, আপনারা জানেন গত ফ্রাইডের কথা বলছি, যখন এটি বেড়ে দাঁড়ালো আলোচনার পর, the dollar started falling, ডলারের অবমূল্যায়ন শুরু হলো। ওকে, ডলারের কিন্তু দরপতন ঘটেছে। অ্যান্ড দ্যাটস অ্যানাদার থিং, এটা আরেকটি জিনিস, যখন ডলার দুর্বল হয়ে যায়, ইউএস ডলারের কথা বলছি, অন্য ডলার নয়, ইউএস ডলার দুর্বল হয়ে যায়, এর কারণে কমোডিটি প্রাইস, যে কোনো কমোডিটি আছে, সব কিছুর মূল্য উপরের দিকে যাওয়া শুরু করে দেয়, কমোডিটি প্রাইস গোজ আপ। অ্যান্ড অফকোর্স মনে রাখবেন, গোল্ড, যেটি কিছুক্ষণ আগে বললাম, গোল্ড হচ্ছে তার একটা এক্সাম্পল। বাট আরেকটি এক্সাম্পল আপনাদের কাছে, থিঙ্ক অফ দিস ওয়ে অ্যাবাউট দ্য প্রাইস অফ গোল্ড। যদি আমরা দেখি পরবর্তীতে, আপনারা যেটি দেখছেন অন স্ক্রিনে, গত 30 বছরে যেটি দেখছেন আপনারা, এটা হচ্ছে গত 30 বছরের। ওকে, ইটস নট রিয়েলি দ্য ভ্যালু অফ গোল্ড। আপনারা খেয়াল রাখবেন, এটা যে গোল্ডের মূল্য উপরে যাচ্ছে এমন কিছু নয়। মনে করবেন না যে গোল্ডের দাম হু করে, আমাদের দেশের মানুষ এবং আমরা সাধারণত মনে করে থাকি ডলার কমেছে মানে, এবং গোল্ডের দাম বাড়ছে মানে গোল্ডের মূল্য বেড়ে গেল, এমন মনে করার কোনো কারণ নেই। ইট ইজ নট দ্য ভ্যালু অফ গোল্ড গোয়িং আপ। মনে রাখবেন সেটি একটু কমপ্লেক্স বুঝতে, বা গোল্ডের মূল্য বাড়েনি, তাহলে কি হয়েছে? আসলে ডলারের মূল্য কমেছে। It's not the gold going up, it's the dollar that's being devalued. And আমরা যখন এমন একটি সময় প্রবেশ করছি, আপনাদেরকে মনে রাখতে হবে, ইটস এ ইজি মনিটারি পলিসি, অর্থাৎ কিছুক্ষণ আমি বলেছি যে ফেডারেল রিজার্ভ কিন্তু অর্থ প্রিন্ট করা শুরু করেছেন। দ্য ডলার আরও ভ্যালু লুজ করবে, তার যে পারচেসিং পাওয়ার আছে, ক্রয় ক্ষমতা আছে, এটি কিন্তু এটি কিন্তু কমে আসবে। দ্য ডলার ইজ গোয়িং টু লুজ মোর পারচেসিং পাওয়ার। $1 যেটি পেতেন বা ক্রয় করতে পারতেন, সেটি পরবর্তীতে এখন হয়তো $1.25, $1.50, আর $2 লাগতে পারে, $3 লাগতে পারে। তার মানে ডলারের পারচেসিং ক্রয় ক্ষমতা কমে আসবে, যেটি পেতেন তার চেয়ে অনেক বেশি পয়সা দিয়ে, ডলার দিয়ে এখন কিনতে হবে। ওকে, অ্যান্ড তার অর্থ হচ্ছে প্রাইস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেই সমস্ত জিনিস আমি বললাম, গোল্ড, সিলভার, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, এই সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, তার অর্থ হচ্ছে দে হ্যাভ গান আপ অর হায়ার অ্যান্ড হায়ার, তাদের
আপনি সেটি আপনারা সবাই জানেন যে রিয়েল এস্টেট প্রাইস কিন্তু বেড়েই চলছে, বাড়ির মূল্য বেড়েই চলছে, স্টক ভ্যালু বেড়েই চলছে। ইফ ইউ ইনটু স্টক, এটি একটি সামগ্রিক জিনিস। দুর্বল হয়ে আসছে ডলার, কিন্তু আপনার যদি অ্যাসেট থেকে থাকে, গুড লাক অ্যান্ড কংগ্রাচুলেশনস, আপনার অ্যাসেটের মূল্য বেড়েছে। না, চলুন আরেকটি চার্ট দেখি। এই যে চার্টটি দেখছেন, এটি হচ্ছে স্টক মার্কেট S&P 500 স্পেশালি ওভার প্যাস্ট 30 ইয়ার্স। এটিও গত 30 বছরের একটি চার্ট যেটি আপনারা দেখছেন। ইজি মানি অ্যান্ড ইনফ্লেশন, অর্থাৎ মার্কেটে যখন অর্থের তারল্য থাকে, বিভিন্ন ব্যাংক পর্যায়ে ইন্টারস্টেট ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন, বড় বড় কর্পোরেশন যখন ইচ্ছা খুব কম অর্থে লগ্নি করতে পারেন, এটিকে অর্থের তারল্য বলি আমরা। যখন এটি হয়, এটির কারণে ইনফ্লেশন বাড়ে, এবং ইনফ্লেশন বাড়লে ফিউলিং এভার রাইজিং প্রাইসেস, সব কিছু দ্রব্যমূল্য থেকে সব কিছুর দাম বেড়ে যায়, মূল্য বেড়ে যায়, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে কি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যেটি বারবার আমি কথা বলার চেষ্টা করছি। সো আপনারা যারা অনেকে বাড়ি কেনার চেষ্টা করছেন, আমি জানি, আমরা সবাই জানি যে বাড়ির মূল্য যারা প্রথমবারের মতো কিনছেন এটি নাগালের বাইরে অনেকের, বাট ট্রাস্ট মি, ইন দ্য লং রান রিয়েল এস্টেট গোজ আপ, ইন দ্য লং রান stock market goes up. It is just a fact. So, ইতিপূর্বে আমি বলেছি যে ইন্টারেস্ট রেট কাট যখন হয়, ফার্স্ট কামস দ্য ইন্টারেস্ট রেট কাট, প্রথমে ইন্টারেস্ট রেট কমা শুরু করে, এবং যার কারণে কোয়ান্টিটেটিভ ইজিং, কিউই বলে থাকি আমরা, সেটি কিউটি না কিউই, অর্থাৎ ডলারের প্রিন্টিং, সেটি বেড়ে যায়। সো এর কারণে এই দুটি কারণে ইট কন্ট্রিবিউটস অ্যান ইজিয়ার মনিটারি পলিসি, অর্থনৈতিক পলিসিও সহজ করে নিয়ে আসা হয় এই দুটির মাধ্যমে, এবং হয়ে যায়, যার ফলশ্রুতিতে ডলার, ইউএস ডলার তার ভ্যালু লুজ করে, ভ্যালু হয়, এবং অন্যান্য পণ্য দ্রব্য তাদের মূল্য বেড়ে যায়। ইটস জাস্ট সিম্পল। অ্যান্ড জ্যাকসন হোল, যেটি গত সপ্তাহে হলো, যেটি আমি আমার গত সপ্তাহে কিছুটা হলেও কভার করেছি, তুলে ধরছি, যেটি দেখাচ্ছে যে ফেডারেল রিজার্ভ আসলে গিয়ার আপ হচ্ছে, দে আর ওয়ার্মিং আপ ইন্টারেস্ট রেট কমানোর জন্য। তারা মোটামুটি একটি সিদ্ধান্ত পৌঁছে গেছে, যেটি আপনি তাদের অফিসিয়াল পলিসি স্টেটমেন্টেও দেখতে পাবেন, এখন তাদের ওয়েবসাইটে আছে। সো তারা কি করছেন, মানি প্রিন্টিং চালু করে দিয়েছেন শর্টলি আফটার, কয়েকদিন 2-1 দিনের মধ্যেই এই ঘোষণা, তারা যখন এই সিদ্ধান্তে উপনীত হলেন গোপনে, এবং আমি গেস করছি যে 2026 সালে, উইচ ইজ অ্যাকচুয়ালি, আমি মনে করি যে এটি ইজি মনিটরিং পলিসি আসতে যাচ্ছে। এটি নিয়ে গত বছরের শেষে আমরা বেশ কয়েকবার কথা বলেছি, দ্য ভিউজ অনুষ্ঠান আপনারা যারা নিয়মিত দেখে থাকেন তাদের জন্য জাস্ট রিফ্রেশার হিসেবে বলো। নাও রিগার্ডিং দ্য বন্ড মার্কেট, যেখানে ইউএস গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কালেক্টস মানি, অর জেনারেলি স্পিকিং, বাট আরও অনেক কিছু আছে বন্ড মার্কেটে। এনিওয়ে, এই বন্ড মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো রিগার্ডিং দ্য বন্ড মার্কেট আমরা একটু দেখে আসি। এই যে ইন্টারেস্ট রেট কমাবেন ফেডারেল রিজার্ভ, এটির আশায়, in the anticipation of the federal rate cuts, interest rate on the bonds কমা শুরু করেছে। এর অর্থ হচ্ছে অর্থ লগ্নি করা, আপনার আমার জন্য নয়, বড় বড় কর্পোরেশনের জন্য, এবং ইভেন ইউএস গভর্নমেন্টের জন্যও এটা কিন্তু কমে আসবে। অর্থাৎ আমি কম খরচে, কম ইন্টারেস্ট রেটে অর্থ লগ্নি করতে পারবো। সো অ্যান্ড দ্যাট মিনস বারোয়িং কস্ট উইল বিগেন টু ডিক্লাইন। আপনাকে যে হাই ইন্টারেস্ট রেটে আপনি অর্থ লগ্নি করতেন ব্যাংকের কাছ থেকে, সেটি কমে আসবে, ইন্টারেস্ট রেট কমে আসবে। অর্থাৎ আপনাকে অর্থ লোন করতে ব্যাংক থেকে বা ইনস্টিটিউশন থেকে খরচ কম পড়বে, কারণ আপনি ইন্টারেস্ট রেট কম দিবেন। সো নট র্যাপিডলি, ইটস গোয়িং টু ডিপেন্ড অন হাউ কুইকলি, কত দ্রুত তারা ইন্টারেস্ট রেট কমিয়ে আনেন তার উপরেও ডিপেন্ড করতেছে এই রেস্ট অফ দ্য ইয়ার্স। আর কয়েক মাসই বাকি আছে, 3-4 মাস। ওকে, বাট অলসো এটি তারা অব্যাহত রাখবেন 2026-এও, সেটিও আমরা 2024-এও বলেছি বেশ কয়েকবার। সো যে ইয়েল কার্ভটি আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে 3 months বিল, ওকে, 3 মাসের ট্রেজারি বিল, বাই দ্য ওয়ে। এটি নিচে নেমে এসেছে জ্যাকসন হোলের মিটিংয়ের পর। অ্যান্ড এগেন তারাও আশা করছেন যে ইন্টারেস্ট রেট আসলেই কমানো হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে। সো দিস ইজ গুড ফর দ্য গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট। তার কারণ ইউএস গভর্নমেন্ট হ্যাভিলি ডিপেন্ড করে থাকে শর্ট টার্ম বারোয়িং, স্বল্প সময়ের লোনের উপরে তারা করেন, কারণ তারা নিজেদের আয়ের চেয়ে বেশি খরচ করে থাকেন। আমি হয়তো আগামী সপ্তাহে
ইউএস সরকারের, আমেরিকার সরকারের লোন, বারোয়িং কস্ট এবং কারেন্ট সিচুয়েশন এবং ট্যারিফ থেকে কত ইম্পোর্ট করেছে তার উপরে একটি প্রতিবেদন তুলে ধরবো এবং তার সাথে আমাদের কি সম্পর্ক সেটিও তুলে ধরার চেষ্টা করবো। নাও প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন হ্যাজ বিন হাউন্ডিং, একেবারে আক্রমণ করছেন, ধাবিত হচ্ছেন ফেডারেল রিজার্ভের প্রতি যাতে ইন্টারেস্ট রেট দ্রুতই কমিয়ে নিয়ে আসা যায়। তার অন্যতম একটি কারণ হচ্ছে গভর্নমেন্ট, তারা তো যখন লোন করবেন তাদের খরচ কমে আসবে। গভর্নমেন্ট উড হ্যাভ টু স্পেন্ড লেস কোথায়? অন ইন্টারেস্ট এক্সপেন্সেস। তারা যে লোন নিয়ে থাকেন সরকারের খরচ কমে আসবে যদি ইন্টারেস্ট রেট কমে আসে, এবং এটি কিন্তু 0% ছিল অনেক অনেক দিন। ওয়েল, দিস রেট কাট, এটি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কিছুটা হলেও, ডোনাল্ড ট্রাম্প কিছুটা হলেও উনি হ্যাপিয়ার হবেন। হি ইজ গোনা বি হ্যাপি, বিট হ্যাপিয়ার। আপনারা সবাই জানেন দ্য সিচুয়েশন, যে দ্য ইন্টারেস্ট রেট যেটি আছে অন 10-year ট্রেজারি, ওকে, এটি কিন্তু ক্রমাগতভাবে নিচে আসছে। বাই দ্য ওয়ে, 10-year ট্রেজারির সাথে মর্গেজ রেটের সম্পর্ক হাতে হাতে ধরে, ওকে, এক কোয়ারলেশন, মানে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে মর্গেজ ইন্টারেস্ট রেট কোয়ারলেটস টু দিস ওয়ান যেটি আপনারা দেখছেন। এটি কমে আসা মানে হাউজিং মার্কেটের জন্য একটু স্বস্তি, ইন্টারেস্ট রেট কমে আসবে অন 30-year ফিক্সড মর্গেজ। ওকে, আরেকটি চার্ট দেখবো আমরা, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে এখন এরকম। এই গ্রাফটি অ্যাভারেজ ইন্টারেস্ট রেট গত 30 বছর মর্গেজ, দুঃখিত, অ্যাভারেজ ইন্টারেস্ট রেট 30-year ফিক্সড মর্গেজ, যেটি দেখাচ্ছে যে ফেড ফান্ড ইন্টারেস্ট রেটটি কেমন ছিল, এবং এটির সম্পর্ক এই 10 বছরের ট্রেজারির সাথে একেবারে হাতে ধরে ওঠানামা করে। আপনি দেখবেন গ্রাফ খেয়াল করলে গ্রাফের উপরের এবং নিচেরটায় একেবারে তারা ওঠানামাটা একেবারে হাত ধরে করছেন। It is very correlated to the 10-year treasury yield, okay, the mortgage interest rate. And so mortgage interest rate এটি কিন্তু কমেছে, হ্যাভ ফলেন। আজকে 5.60, আমি গত সপ্তাহে যখন অনুষ্ঠান করছিলাম তখন ছিল 6.58। ওকে, সো দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট কমে এসেছে দিস ইয়ার, এবং এটা আরও একটু কমতে পারে বলে অনেকে মনে করছেন, অ্যাজ ইন্টারেস্ট রেটস অন দ্য 10-year yield ফলিং। কারণ 10 বছরের ট্রেজারি yield যখন কমে আসে ওটার সাথে সেটিও মর্গেজ ইন্টারেস্ট রেটও কমে আসে। বাট মর্গেজ ইন্টারেস্ট রেট যখন কমে আসে এটি কিন্তু আরেকটি বিপদের কারণ, সেটি কি? ইটস গোয়িং টু গিভ ইউ আ টেল উইন্ড। তার অর্থ হচ্ছে একটা স্পিনের মতো হবে, বাড়ির অর্থাৎ রিয়েল এস্টেটের প্রাইস বেড়ে যাবে। ইন্টারেস্ট রেট কমে আসবে, বাড়ির যে দাম আছে, যে মূল্য আছে, যে পয়সা বেচে সেটি বেড়ে যাবে। I want to point out to this graph, যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে দ্য yield অন 30-year bonds, 30 বছরের যে বন্ড তার উপর যে ইয়েলটি হয়ে থাকে, ডিড গো ডাউন, কমে এসছে আফটার দ্য জ্যাকসন হোল তারা যখন কথা বলেছেন তখন। হাউএভার এটি খুব একটা এফেক্ট হয়নি, ইটস লেস এফেক্টেড রেট কাটের আলোচনার থেকে, কোনো তেমন একটি এফেক্ট পায়নি। তার কারণ ফেডারেল রিজার্ভ তাদের অনেক বেশি কন্ট্রোল আছে এখানে, দে হ্যাভ মোর কন্ট্রোল ওভার শর্টার ডিউরেশন। 3 বছর 10 বছরের যে শর্টার টার্ম হয়ে থাকে, ফেডারেল রিজার্ভের কন্ট্রোলটা এখানে এই ট্রেজারির উপর অনেক বেশি। কিন্তু ফেডারেল রিজার্ভ তারা কিন্তু আরেকটি কাজ করছেন, দে আর এক্সপ্যান্ডিং দেয়ার ব্যালেন্স শিট, তারা ব্যালেন্স শিট বাড়ান। সেটি আমি অনেকবার আলোচনা করেছি, আরেকদিন হয়তো আলোচনা করব। তারা ডলার কেনেন, অর্থাৎ অনেক বড় ব্যাপার, কিন্তু আমি ছোট করে বলছি, অনেক সময় ডলার তুলে নিয়ে যান মার্কেট থেকে, আবার অনেক সময় ডলার মার্কেটে ছেড়ে দেন। ইভেন ফেডারেল গভর্নমেন্টও সেটির সুযোগ নেয় এক্সপেন্স যখন করেন। ওকে, সো তাদের একটা ব্যালেন্স শিট আছে, তাদের ব্যালেন্স শিট বাড়াচ্ছেন। এটি শুরু করেছেন রেট কাটের কথার আসার পরপর থেকেই। সো দে ক্যান সার্টেনলি ব্রিং ডাউন সার্টেন রেটস, তারা কিছুটা অবশ্যই কমাতে পারে। তো আমি বলছি না যে তারা এটি করছেন কারণ দে চুজ টু ডু দ্যাট, বাট তারা করতে পারেন এটি, দে ক্যান ইন এ মোর এক্সট্রিম সিচুয়েশন যখন হাতের বাইরে চলে যায়, ইনফ্লেশন খুব বেড়ে গেছে, অথবা রিসেশন চলে এসেছে, অথবা আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, সেরকম সময়ে। And these days, honestly, anything can happen. Nothing surprises anybody. I think কারণ প্রতিদিনই আমরা ব্রেকিং নিউজ শুনছি। সো আমি আপনাদেরকে দেখেছি সম্পর্কটি, কোয়ারলেশন, ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট এবং মর্গেজ রেট ইন্টারেস্ট। নাও
আরেকটি গ্রাফ দেখব, যেটি হচ্ছে এইটি হচ্ছে কোরিলেশন, অর্থাৎ হাতে হাত ধরে চলাফেরা বিটুইন অটো লোনস, আপনি যে গাড়ি কেনেন সেটার লোন, এবং ডার্ক ব্লু যে কালারটিতে দেখছেন সেটি হচ্ছে ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট ইন ব্লু। ওকে, সো যদি যখন ফেড ফান্ডস রেট, অর্থাৎ যেই রেটটি ফেডারেল রিজার্ভ কমান বাড়ান, ইন্টারেস্ট রেট কমান বা বাড়ান অন অটো লোনস, এটিকে ফলো করে, একেবারে ওঠানামা করে হাতে হাত ধরে। নাও here is the interest rates on credit card, blue, and Fed funds interest rate light blue. Of course, interest rate on credit cards still going to be high, যথেষ্ট হাই আছে, হাই থাকবে, বাট আপনি খেয়াল করে দেখবেন এটি কিন্তু নিচে বা কমে আসছে। যখন ফেডারেল রিজার্ভ তার ইন্টারেস্ট রেট কমায় তখন এটিও কমে আসে। তার অর্থ হচ্ছে আপনি যখন অর্থ এখান থেকে খরচ করবেন আপনার খরচ কমবে, যে পরিমাণ পেমেন্ট করতেন সেটি কমে আসবে। অ্যান্ড অ্যাজ দ্য ফেডারেল রিজার্ভ লোয়ার্স দ্য রেট, যখন আরও কমাবেন তারা, তার অর্থ হচ্ছে ইন্টারেস্ট রেট অন সেভিং অ্যাকাউন্টস, সিডি অ্যাকাউন্টস, যেই অর্থ অনেকে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, কেন ফেলে রাখেন আমি জানি না, ফেলে রাখেন হয়তো সেফ মনে করেন, যে ইন্টারেস্টটি পান সেটি কমে আসবে, অর্থাৎ আপনার উপার্জন সেখানে কমবে। সো তারা এখানেও কাট করেন, ব্যাংক সেখানেও কমিয়ে নিয়ে আসেন। দে লোয়ার দ্য ইন্টারেস্ট রেট, as the interest rate goes down, saving instruments, it also goes down. So as the Federal Reserve cut interest rates, the interest rate scopes আছে, অনেক কিছু আছে, সিমিলার ইনস্ট্রুমেন্ট আছে, আপনি দেখবেন তারাও আপনাকে কমিয়ে দেয় পেমেন্ট করাটা। It's going to decrease. So by how much, কতখানি কমাবেন, এটা ডিপেন্ড করছে কতখানি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাচ্ছেন। এনিওয়ে, এই হচ্ছে দ্য কনসিকুয়েন্স, অর্থাৎ প্রভাব অন ফেডারেল ইন্টারেস্ট রেট। অফকোর্স দ্যাট ইজ নট অল, আরও অনেক কিছু আছে, সময়ের অভাবে সেটি আমি আলোচনা করতে পারবো না, কিন্তু আমার আপনাদের মনে রাখতে হবে ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে যেটি হতে যাচ্ছে, বাড়ির দাম বেড়ে যাবে। ইয়াস, ইন্টারেস্ট রেট কমবে, অটো লোন ভালো হবে, সহনশীল পর্যায়ে আসবে, ক্রেডিট কার্ড সহনশীল পর্যায়ে আসবে, ব্যবসা বাণিজ্য করার জন্য যারা লোন নেন, বড় বড় লোন, তাদের জন্যে তাদের খরচ কমে আসবে। এই ছিল দ্য ফেডারেল রেটস ইন্টারেস্ট রেট কমার কনসিকুয়েন্সের আলোচনা। এখন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেডিকেড ওয়ার্ক রিকোয়ারমেন্ট। আপনারা অনেকেই জানেন ওয়ান বিগ বিউটিফুল বিল, OBBA, ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট যেটিকে বলা হয়ে থাকে, তার মধ্যে বলা হয়েছে যে মেডিকেডে আপনাকে কোয়ালিফাই করতে হলে আপনাকে বেশ কিছু জিনিস মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কাজ করতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু হ্যাভ এ ওয়ার্ক রিকোয়ারমেন্ট। সো এই মুহূর্তে মেডিকেয়ারের আন্ডারে আছেন 75 মিলিয়ন, 75 মিলিয়ন লোক, ইউএস সিটিজেন্স অর হোয়াট নট। ওকে, বাট এই যে নতুন প্রপোজাল যেটি আছে এটি কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিবে, কে কোয়ালিফাই করবেন কে করবেন না। সো চলুন আমি চেষ্টা করব এটি সিম্পলিফাইড ভাবে এটি উল্লেখ করার জন্য। ফর দোজ যারা অনেকেই জানেন আর যারা জানেন না আজকে শুনে নেবেন যে মেডিকেড হচ্ছে একটি হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম। এটি জয়েন্টলি করে থাকে স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট। ইটস ফান্ডেড বাই স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট, দুজন জয়েন্টলি করে থাকেন। টিপিক্যালি এটি অফার করে ফান্ড, বাই দ্য ওয়ে 90% আসে ফেডারেল গভর্নমেন্ট থেকে। এই জন্য ফেডারেল গভর্নমেন্ট কি বলবে এখানে, ইট মেক্স আ লট অফ সেন্স। স্টেট শুধুমাত্র 10% দিয়ে থাকে, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। অনেকে স্টেট ওয়েলথি আছে, তাদের কথা আমি একটু পরে আলোচনায় আসছি। এনিওয়ে, টিপিক্যালি লো ইনকাম ফ্যামিলি যারা আছেন তাদেরকে এটি অফার করা হয়ে থাকে। তাদেরকে যারা চিলড্রেন আছেন লো ইনকাম ফ্যামিলির 25,000-এর নিচে, ফ্যামিলি অফ 3, তাদেরকে লো ইনকাম সিনিয়র্স বয়োবৃদ্ধ যারা আছেন তাদেরকে, প্রেগনেন্ট ওমেন ফ্যামিলি অফ 3 আন্ডার 25,000 ইনকাম যাদের আছে, এবং পিপল উইথ ডিসেবিলিটি যারা কাজ করতে অক্ষম তাদেরকে মেডিকেয়ার আসলে দেয়া হয়ে থাকে, তারা কোয়ালিফাই করেন, ইন্ডিভিজুয়াল উইথ দোজ ডিসেবিলিটিস। বাট এটি এখন পরিবর্তন হতে যাচ্ছে, দ্যাট কুড বি চেঞ্জিং, আই এম সরি। ওকে, নাও এই নতুন প্রপোজাল যেটি আছে ফ্রম জিওপি, রিপাবলিকান ল মেকার্স যারা আছেন তারা যেটি নিয়ে এসেছেন, ইন্ট্রোডিউস করেছেন, তার মধ্যে একটি অন্যতম শর্ত হচ্ছে ওয়ার্ক রিকোয়ারমেন্ট টু মেডিকেড এলিজিবিলিটি অ্যাজ পার্ট অফ দ্য ওয়ান বিউটিফুল বিল। অর্থাৎ আপনাকে এই মেডিকেড পেতে হলে আপনাকে কাজ করতে হবে মেডিকেলে কোয়ালিফাই করার জন্য। চলুন তাহলে কি বলছেন তারা। এই বিল বলছে যে রিসিপিয়েন্ট যারা পাবেন
এই এই কোয়ালিফাই করবেন তাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। তাদেরকে 80 ঘন্টা কাজ করতে হবে এই 1 মাসে, 80 আওয়ার্স ওয়ার্ক আ মান্থ। যে 5টি অপশন আপনারা দেখছেন অন স্ক্রিনে, এই 5টি অপশনের যে কোনো একটি অপশনস রিকোয়ারমেন্ট আপনাকে করতে হবে। ওয়ার্কিংয়ে যাব অথবা কাজ করবেন, অথবা কমিউনিটি সার্ভিস করবেন, অথবা কোনো ট্রেনিংয়ে আপনি যাবেন। ট্রেনিং তো সারা জীবন থাকতে পারবেন না, কিন্তু সেটিও গণনা করা হবে। এনরোলিং অ্যাজ অ্যাটলিস্ট হাফ টাইম স্টুডেন্ট, আপনি যদি পড়ালেখা করেন অ্যাটলিস্ট মানে হাফ স্টুডেন্ট, ফুল স্টুডেন্ট না হলেও, অথবা এই 4টি কোনোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ যদি করতে পারেন, তাহলে আপনি এই বিল আপনি কোয়ালিফাই করবেন, এনি অফ দ্য 5 অপশন। এই বিল আরও অন্তর্ভুক্ত করেছে সাম ম্যান্ডেটরি অ্যান্ড অপশনাল, কিছু মাস্ট এবং কিছু অপশনাল জিনিস। যে নিউ রিকোয়ারমেন্ট যেটা প্রপোজ করা হয়েছে সেটি বলা হচ্ছে যে যারা কাজ করতে পারবেন না, people who cannot work, those who cannot work to support themselves, okay, should rather than receiving free benefit, যারা কাজ করতে অক্ষম তারা ফ্রি বেনিফিট পাবেন, কিন্তু দ্যাট কুড রিডিউস দেয়ার ইনসেন্টিভ, কিন্তু তাদের ইনসেন্টিভ যেটা আছে তাদেরকে কমিয়ে দেবে, যাতে করে তারা কাজ খুঁজতে চান বা খুঁজতে পারেন বা খুঁজতে যান। এই পলিসি could also lower overall medical enrollment, অর্থাৎ প্রথমে বলেছি 75 মিলিয়ন মানুষ আছেন ইন দ্য ইউএস যারা এই মেডিকেডের আন্ডারে আছেন এই মুহূর্তে। এদের সংখ্যা ব্যাপকভাবে কমে যেতে পারে, যার মাধ্যমে কস্ট যেটি আছে, যে খরচটি হয়ে থাকে সেটি কমে আসবে বলছেন। যার ফলে গভর্নমেন্ট, দ্য রিপাবলিকান গভর্নমেন্ট অর দ্য জিওপি ল মেকার্স, তারা মনে করছেন এটির মাধ্যমে মানুষ উৎসাহিত হবে যাতে তারা পুনরায় কাজে ফেরত যান। Encourage more people to re-enter the workforce, that's the word, okay. কিন্তু মনে রাখবেন এখন 75 মিলিয়ন মানুষ মেডিকেডের ইন্স্যুরেন্স পেয়ে থাকেন, তার মধ্যে 28 মিলিয়ন আছেন যারা এইবল বডিড, অর্থাৎ যারা সবল ইন্ডিভিজুয়াল, তাদের বয়স হচ্ছে 18 থেকে 64-র মধ্যে, যার 2/3 অলরেডি মিট দ্য ওয়ার্ক রিকোয়ারমেন্ট, অর্থাৎ 2/3 যারা আছেন এখন 18 থেকে 64 বছরের মধ্যে, তারা আসলে তাদেরকে কাজ করতে হবে। They meet the requirement for work to qualify for exceptions, okay? এরপর আরো 2 মিলিয়ন মানুষ আছেন যাদেরকে কাজ করতে হবে, কাজ শুরু করে দিতে হবে, who would need to begin working. এই প্রপোজাল আরো বলছে যে এই যে মেডিকেড রিসিপিয়েন্ট যারা আছেন, যারা পেয়ে থাকেন এই বেনিফিটটি, তাদেরকে আর কি করতে হবে, সাবমিট করতে হবে, তাদেরকে সাবমিট করতে হবে পেপার ওয়ার্ক, যে তারা কাজ করছেন প্রতি 6 মাস, যার মাধ্যমে তারা কনফার্ম করবেন যে তারা এখনো এলিজিবল আছেন। অর্থাৎ আপনি একবার কাজ করে এসে কাগজ দিয়েছেন, নো, এভরি 6 মান্থস আপনাকে এই কাগজ পুনরায় প্রতি 6 মাস অন্তর অন্তর জমা দিতে হবে, যার মাধ্যমে ধরা হবে যে আপনি এলিজিবল আছেন, অর্থাৎ আপনি এখনো মেডিকেড ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স পেতে পারেন। এবং অনেকে এই ব্যাপারটি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলছেন যে যারা কোয়ালিফাই করেন আর সত্যিকার অর্থে, তারাও কিন্তু অনেকে কাভারেজ লুজ করতে পারেন, হারিয়ে ফেলতে পারেন। তার কারণ হচ্ছে হয়তো তারা সাবমিট করেছেন ফর্ম, এটি জায়গা মতো যায়নি, ভুলে গেছেন, এরকম অনেক হয়। প্রসেসিং এরর হতে পারে। ইন টার্মস অফ বাজেটারি ইম্প্যাক্ট, অর্থাৎ সরকার এটি কেন করছেন, দ্য ফেডারেল গভর্নমেন্ট, তারা খরচ কমাতে চান এটি। দ্য নন পার্টিশন কংগ্রেশনাল বাজেট, সিবিও, অর্থাৎ এটি কোনো দলের নয়, 2 দলীয় হয়, নন পার্টিসান, তাদের দলীয় কোনো ইয়া নেই, সিবিও সংক্ষেপে বলা হয়ে থাকে। তারা, আমি যদি পরবর্তীটি একটু দেখি, ওকে, তারা বলছেন যে দ্যাট এই ওয়ার্ক রিকোয়ারমেন্ট ফেডারেল গভর্নমেন্টের খরচ $109 বিলিয়ন কমিয়ে দিতে পারেন। ওকে, আমি একটু আগেটা যদি যাই প্লিজ, ওকে, কিছু কিছু আছে যারা এই নিয়মের মধ্যে পড়বেন না, যারা 19 বছরের নিচে যাদের বয়স, তাদের ওয়ার্ক রিকোয়ারমেন্টের দরকার নেই। প্রেগনেন্ট ওমেন যারা আছেন তাদের দরকার নেই, যারা অন্ধ তাদের দরকার নেই, যারা মেন্টাল এবং ফিজিক্যালি সবল নন তাদের পক্ষে তাদের এই প্রোগ্রামের মধ্যে নেই, যারা রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছেন তারা এই রুলের মধ্যে পড়বেন না, এই রিকোয়ারমেন্ট তাদের জন্য প্রযোজ্য নয়। পরবর্তী যে স্ক্রিনশটটি আমি যদি দেখি, ওকে, সো এটি এক্সেপশন। আর যারা হসপিটালে আছেন, যারা ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে পড়েছেন, অনেক কাউন্টি আছে তাদের কাউন্টি আছে, যেরকম
কুইন্স কাউন্টি, কিংস কাউন্টি, ন্যাসাউ কাউন্টি, ইয়ঙ্কার্স কাউন্টি, এখানে যারা আছেন অনেক কাউন্টিতে থাকে যেখানে আনএমপ্লয়মেন্ট খুব হাই। যদি আনএমপ্লয়মেন্ট আপনার কাউন্টিতে 8% উপরে থাকে তাহলে আপনার জন্য এই সব প্রযোজ্য হবে না। ওকে, খুব ভালো কথা। নাও সিবিও বলছে যে এর মাধ্যমে তারা $109 বিলিয়ন খরচ কমাবেন মেডিকেইডের, এবং এটি হবে আগামী 10 বছরে, যার ফলে এবং আরেকটি কারণ হবে মেডিকেইডে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের সংখ্যাও কমে আসবে। কতখানি লোক ঝরে পড়বেন এই প্রোগ্রামের আওতা থেকে? 1.5 মিলিয়ন এনরোলি বাদ পড়বেন এখান থেকে। অ্যান্ড থার্ড অফ দ্য ড্রপস উড কাম ফ্রম পিপল হু আর স্টিল এলিজিবল। মনে রাখবেন, বিভিন্ন কারণে যারা হয়তো সার্টিফাই করতে পারবেন না, তারা সব কিছুতে আছেন কিন্তু কাজ করছেন এমন সার্টিফিকেট তারা দিতে পারবেন না, তারা কিন্তু বাদ পড়ে যাবেন। অ্যাট ইটস কোর, এটি যে আসল মজ্জাগত ব্যাপার, এটি হচ্ছে কি এই প্রপোজাল একটা ট্রেড অফ আছে। এটির অবশ্যই একটি অবদান থাকবে খরচ কমানোর ব্যাপারে, এবং এটির অবদান থাকবে যাতে মানুষ আসলে কাজে যায়, বাসায় বসে মেডিকেড অ্যান্ড ইবিটি অ্যান্ড হোয়াট নট শুধু নিচ্ছেন, সরকারের খরচ বাড়াচ্ছেন, এটি যাতে না করেন, তাদেরকে যাতে কাজে ফেরত নিতে পারেন ফেডারেল গভর্নমেন্টের এটি একটি উদ্দেশ্য। বাট অলসো একটি রিস্ক থাকে, অনেক এলিজিবল মানুষই কিন্তু সিস্টেমের বাইরে পড়ে যাবেন। কবে শুরু হবে এটি শুরু হতে যাচ্ছে জানুয়ারির 1 তারিখ 2026। আমি এত আগে কেন বলছি? অগাস্ট মাস শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েক মাস পরে কিন্তু এই বছর শেষ হয়ে যাবে। কিন্তু সেখানেই ঘটনা শেষ হলে ভালো হতো, কিন্তু কিছু স্টেট আছে তারা বলছেন তারা হয়তো জানুয়ারির 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, তারা এটা আগে ভাগেই শুরু করে দিবেন, স্পেশালি সাম রেড স্টেটস। আবার কিছু স্টেট বলছেন এটি তারা জানুয়ারি 1 তারিখে শুরু করবেন না, তারা হয়তো একটু সময় চাবেন। ফেডারেল গভর্নমেন্ট জানিয়েছে সময় চাইলে সময় দেওয়া হবে, কিন্তু তাদেরকে সঠিকভাবে উত্থাপন করতে হবে কেন তাদের সময়টি লাগবে। সো এটি ছিল মেডিকেডের আপডেট। নাও ইউএসসিআইএস সিটিজেনশিপের ব্যাপারে আরেকটি নতুন অধ্যাদেশ জারি করেছে। এটির লিঙ্ক ইউটিউবে দিয়ে দেওয়া হবে যখন আপনারা দেখবেন, স্পেশালি ইউটিউবে। এটি ইউএসসিআইএস একটি মেমো প্রকাশ করেছে অগাস্টের 22 তারিখ, আজকে হচ্ছে 29 তারিখ, সো 22 তারিখে 4-5 দিন আগে। নাও কি বলছেন তারা বলছেন যে ইউএসসিআইএস এখন থেকে নেইবারহুড ইনভেস্টিগেশনে লোক পাঠাবেন। কাদের জন্য? যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদের জন্য। ফার্স্ট অফ অল, আপনারা যারা প্রথমবার শুনছেন তারা হয়তো অনেকে আকাশ থেকে পড়বেন। আমি খোঁজ করে দেখেছি যে আসলে এটি একেবারে নতুন আইন নয়, এটি আসলে কাগজে বিদ্যমান ছিল। ইট ইজ নট, কিন্তু নট ইন দিস জেনারেশন। সর্বশেষ এটি যখন ছিল আইনে এবং এটি পালন করা হতো সেটি হলো 1991 সালের কথা। বাট ইট ইজ এই পলিসি যেটি গভর্নমেন্টের সবসময় ছিল, এবং তারা বলছেন যে এটি আসলে ডিপেন্ড করবে যিনি আপনার সিটিজেনশিপ ইন্টারভিউ নিচ্ছেন তার উপর। যিনি ইন্টারভিউ নিচ্ছেন এবং যিনি রিভিউ করছেন আপনার অ্যাপ্লিকেশন, ন্যাচারালাইজেশন কেস, তাদের ডিসক্রিপশন, তাদের ইচ্ছার উপরে, তাদের অনেক মর্জির উপরে ডিপেন্ড করবে। তার ইচ্ছা করলে ওয়েভও করে দিতে পারেন এই ভিজিটটি অথবা এই ইনভেস্টিগেশন। সো হোয়াট এক্স্যাক্টলি আর দে আর গোয়িং টু ডু, তারা কি করবেন এবং কি আসলে খুঁজছেন তারা, এটি যখন হবে, রাইট? ওকে, ফার্স্ট অফ অল এই মেমো অগাস্টের 22 তারিখে এটি প্রথম আমার নজরে এসেছে সিবিএস নিউজের মাধ্যমে, তারা এটি রিপোর্ট করেছিলেন। সো আমি ইউএসসিআইএস ওয়েবসাইটে গিয়েছি এবং আমি এটি পড়েছি, আই রেড দ্য মেমো, এবং এটা বলছে ইউএসসিআইএস will be connecting this investigation to good moral character. আপনারা গত সপ্তাহে আমার কাছে শুনেছেন এবং সপ্তাহব্যাপী ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন লয়ার আসেন, তাদের কাছে শুনেছেন যে গুড আপনার চারিত্রিক ক্যারেক্টারটা কেমন এটি নিয়ে নতুন কিন্তু সিস্টেম করেছেন, তারা মাপকাঠি পরিবর্তন করেছেন। এখন এই যে খোঁজাখুঁজির ব্যাপারটি আছে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার পাড়াতে যাবেন, আপনি যেখানে থাকেন সেখানে ইনভেস্টিগেশন করবেন। অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনি লোকটা কেমন, আপনি কি আপনার নামে দুর্নাম আছে, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রড করেন, আপনি কি ইতিমধ্যে জেলে গেছেন, আপনি কি কাউকে থ্রেট করেছেন। সো দে আর লুকিং ফর গুড মরাল ক্যারেক্টার। দে উইল অলসো বি আস্কিং কোয়েশ্চেন্স, আর তারা আপনার নেইবার প্রতিবেশীদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবেন এবং অন্যান্য ইন্ডিভিজুয়ালের কাছে যাবেন এবং তারা আপনার কমিউনিটির লোকের কাছে যাবেন, তারা চেষ্টা করবেন আপনার সম্বন্ধে জানার যে আর ইউ রিয়েলি আ গুড পারসন, আর ইউ রিয়েলি আ হ্যাপি পারসন। সো গেট রেডি ফর সিটিজেনশিপ নেইবারহুড ভিজিটস। যারা আপনারা এখনো অ্যাপ্লাই করেনি, এখন যারা করবেন তারা এই আওতায় পড়তে আছেন। সো
আমি এটিকে কীভাবে দেখছি এবং আমি দু একজন লয়ারের সাথে আলাপ করেছি। সো আমি জিজ্ঞেস করেছি হাউ ডু ইউ ভিউ দিস হ্যাপেনিং, কীভাবে এটি শুরু হবে, কীভাবে এটি কার্যকর হবে বলে আপনি মনে করেন। সো ওনাদের কাছে যেটুকু আমি বুঝলাম যে ইট উইল হ্যাপেন, এটি হবে আপনার ইন্টারভিউটি যখন হয়ে যাবে তারপর, আপনার ইউএস সিটিজেনশিপ, USCIS এর সাথে সিটিজেনশিপ ইন্টারভিউ হয়ে যাওয়ার পর এটি হবে। ফর এক্সাম্পল, আপনার ইন্টারভিউয়ের সময়, ডিউরিং ইউর ইন্টারভিউ, কোনো আপনি এমন কিছু বলেছেন বা লিখেছেন যেটা কোয়েশ্চেনেবল, প্রশ্ন জাগায় তাদের মধ্যে, এবং তারা মনে করলেন যে আরে এটি তো ঠিক মনে হচ্ছে না, আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, আই নিড টু ফাইন্ড আউট, আমাকে আরও জানতে হবে, ফাইন্ড আউট মোর ইনফরমেশন, যাতে করে আমি সিদ্ধান্ত নিতে পারি যে এই লোকের ক্যারেক্টার ঠিক আছে কিনা এবং আপনাকে ন্যাচারালাইজেশন দেওয়ার মতো ক্যারেক্টার আপনার আছে কিনা। অ্যাট দ্যাট পয়েন্ট আমি মনে করি তারা হয়তো একটি রেফার করবেন, একটা নেইবারহুড ইনভেস্টিগেশন গ্রুপ থাকবে USCIS এর, তারা যাবেন, দ্যাট গ্রুপ উইল ডু দিস, রাইট। আরেকটি জিনিস, ইন এডিশন টু দিস, FBI ব্যাকগ্রাউন্ড চেক কিন্তু বন্ধ থাকবে না। আপনি যখন যে কেউ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন, FBI ব্যাকগ্রাউন্ড চেক তার হয়ে থাকে, সেটি যথারীতি বহাল থাকবে, নর্মালি দ্যাট উড রান। ওকে, নাও দিস প্রসেস, এই যে প্রসেসটি আছে, এটি কিন্তু ম্যারেজ বেস পিটিশন যারা করে থাকেন, আপনারা অনেকেই জানেন, যারা করেছেন, এটির অনেকটা ব্যাপার আছে কাছাকাছি। কারণ কি, আপনারা জানেন যে দ্য ফ্রড ইউনিট যারা আছে ম্যারেজ বেস কেসের, তারা কিন্তু যখন ইনভলভ হয়ে যান, যে তারা যদি মনে করেন যে এই ম্যারেজ কেস যারা সাবমিট করেছেন বা করা হয়েছে এখানে ফ্রডের আলামত আছে বা সন্দেহ আছে, তখন কিন্তু তাদের ফ্রড ইউনিট এখানে ইনভলভ হয়ে যান। এবং তারা কি করে, তারা তখন কিন্তু যায়, পসিবলি ওই বাসাতে যায় যেখানে ওই হাজব্যান্ড ওয়াইফ বা কথিত হাজব্যান্ড ওয়াইফ যারা অ্যাপ্লাই করেছেন তারা থাকেন, বলে দাবি করেন। তাদেরকে সেখানে বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে, স্পাউসদেরকে বোঝার চেষ্টা করে যে আসলে এরা ম্যারেজ কিনা, জেনুইন কিনা, বোনাফাইড ম্যারেজ কিনা। বাট ইন দিস কেস, দিস ইজ নট অ্যাবাউট ম্যারেজ ইন্টারভিউ অ্যাপ্লিকেশন, আমরা কথা বলছি ন্যাচারালাইজেশন প্রসেস। সো দ্য গভর্নমেন্ট এই মেমোতে বলছেন যে ইউ নিড টু কাম প্রিপেয়ার্ড। আপনি যখন আসবেন সিটিজেনশিপে, আপনাকে কিন্তু শুধু আপনার ইনভেস্টিগেশন হোক বা না হোক, আপনি কিন্তু আগে যেরকম নর্মালি আপনি যেতেন অনেক কিছু নিয়ে, কিন্তু এখন অনেক কিছু নিয়ে যেতে হবে আপনাকে। কিরকম? ইউ শুড কাম প্রিপেয়ার্ড ফর ইয়োর ইন্টারভিউ। যখন আপনার ন্যাচারালাইজেশনটা হবে, কী কী থাকতে পারে, যে সমস্ত জিনিস আপনারা ইতিমধ্যে জানেন, সেই সমস্ত জিনিস তো থাকবেই। তার সাথে আপনাকে নিয়ে যেতে হবে কি, লেটার অফ সাপোর্ট ফ্রম পিপল। আপনাকে বিভিন্ন মানুষের কাছ থেকে লেটার নিয়ে যেতে হবে, যে লেটারে আসলে আপনার ক্যারেক্টারের সাফাই গাওয়া হবে, অর্থাৎ আপনি ভালো মানুষ, এটি লেখা থাকবে। টক অ্যাবাউট ইয়োর ক্যারেক্টার। পিপল যারা আপনাকে অনেক বছর ধরে চেনেন, এমন মানুষের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, যারা আসলে সত্যি আপনাকে বলতে পারে যে এই মানুষের ভ্যালুটা আছে, এই মানুষ, দিস ইজ গুড। ওকে, সো যাতে করে তারা ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ, আপনার ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ইটস ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। কারণ এটা কিন্তু ডিসক্রেশনারি, অর্থাৎ আপনি যদি উল্টোপাল্টা খুব কিছু না করেন, তাহলে কিন্তু আপনার ওই অফিসার সেইটি জারি করবেন বলে আমার মনে হয় না। কারণ এত লোকবল কার আছে বলুন। কিন্তু রিমেম্বার, দিস ইজ আ প্রসেস অ্যান্ড ইটস নট এ গুড ওয়ান। আপনাকে মেক শিওর প্রিপারেশন নিয়ে যেতে হবে। আজকে এখানে শেষ করবো। যথারীতি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য। কারণ আপনি যে কোনো জায়গায় থাকতে পারতেন, কিন্তু আমাদের সাথে এখানে ছিলেন। আই ভ্যালু ইউর টাইম, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস। যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।